কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 2025 সালে 4th সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়াশোনা করছো, অথবা তোমাদের 4th সেমিস্টারে মাইনরে তোমাদের জিওগ্রাফি রয়েছে, তো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে তোমাদের আমি মাইনরের জিওগ্রাফি থেকে, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি তোমাদের সিলেবাসে রয়েছে, বা মানবীয় ভূগোল, এই মানবীয় ভূগোল থেকে তোমাদের যেই গুরুত্বপূর্ণ 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের প্রশ্নের সাজেশন সেটা দেব। এবং তোমাদের সামনে একটা পিডিএফ নিয়ে এসেছি। এই পিডিএফের মধ্যে তোমরা 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের সমস্ত প্রশ্নের খুব সহজ ভাষায়, বাংলা ভাষায় উত্তর তোমরা পেয়ে যাবে। তো তোমাদের প্রথমে সেটা দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাজেশনটা শুরু করছি। তো তোমরা অনেকে প্রশ্ন করেছিলে এর পিডিএফ এর ব্যাপারে, তো সেটাই আজকে আলোচনা করে নিই প্রথমে। তো তোমাদের এই পিডিএফটা, তোমরা এই পিডিএফটাতে কি কি পাবে? এই পিডিএফটাতে তোমরা প্রথমেই সাজেশনগুলো পেয়ে যাবে। সাজেশনগুলো প্রথমে লেখা থাকবে 2টো পেজে, তারপরে থাকবে তোমাদের 10 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন উত্তর, এবং তোমাদের তারপরে থাকবে 2 মার্কের প্রশ্ন উত্তর। তো তোমরা এটা টোটাল পাবে এই সাজেশন এবং নোটের মধ্যে। নোটের দাম খুবই কম রেখেছি তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো ধরনের নিতে অসুবিধা না হয়। প্রাইস রেখেছি মাত্র 150 টাকা। এবং তোমরা এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো নাম্বারটা হচ্ছে 7029749661, 7029749661। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা মেসেজ করতে পারো অথবা তোমরা কল করতে পারো, তাহলেই আমাকে তোমরা পাবে। এবং সেইখান থেকে তোমাদের বলে দেওয়া হবে যে তোমাদের একটা স্ক্যানার দেওয়া হবে, সেই স্ক্যানারে তোমরা পেমেন্ট করে এই নোটটা তোমাদের সাথে সাথে দিয়ে দেওয়া হবে। এই নাম্বারে কোনো পেমেন্টের অপশন নেই, তোমাদেরকে অন্য একটা ফোন নাম্বারের বা একটা স্ক্যানার দিয়ে দেবো, সেটাতে তোমরা পেমেন্ট করার পর তারপরে তোমরা নোটটি পাবে। তো তোমরা যাদের যাদের দরকার অবশ্যই মেসেজ করো, এই নোটটির মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এরপর তোমাদের সাজেশনগুলো আলোচনা করা যাক। তো 2 মার্কের প্রথমে, তো 2 মার্কের প্রশ্ন উত্তরে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর, জাতিসত্তা বলতে কি বোঝো? জাতিসত্তা কাকে বলা হয়? 2 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ব্যাপন বলতে কি বোঝায়, অর্থাৎ কালচারাল ডিফিউশন বলতে কি বোঝো? 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক অঞ্চল বা ক্ষেত্র এবং সাংস্কৃতিক রিলমসের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে লিঙ্গ অনুপাত বলতে কি বোঝো? 5 নম্বর হচ্ছে জলবিন্দু বসতি এবং শুষ্ক বিন্দু বসতি বলতে কি বোঝো? 6 নম্বর হচ্ছে ভারতীয় আদমশুমারি অনুসারে পৌর বসতির সংজ্ঞা দাও। পৌর বসতি মানে হচ্ছে শহরে বসতি বা নগর বসতি। 7 নম্বর হচ্ছে পরিব্রাজন কাকে বলা হয় বা মাইগ্রেশন কাকে বলা হয়। 8 নম্বর হচ্ছে অভিবাসন এবং প্রবাসন বলতে কি বোঝো? অভিবাসন অর্থাৎ হচ্ছে ইমিগ্রেশন এবং প্রবাসন মানে হচ্ছে ইমিগ্রেশন, এই দুটির মধ্যে পার্থক্য তোমাদের চলে আসতে পারে। 9 নম্বর হচ্ছে মেধা প্রবাহ এবং মেধা লাভ বলতে কি বোঝো? এগুলো প্রত্যেকটা হচ্ছে 2 মার্কের জন্য। 10 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিব্রাজন কাকে বলা হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পরিব্রাজনের পুশ এবং পুল ফ্যাক্টরগুলি কি কি, বা পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টর বলতে কি বোঝো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামীণ বসতির বিভিন্ন প্রকারগুলির নাম উল্লেখ করো। গ্রামীণ বসতির যে প্রকারগুলি রয়েছে, যেমন বিক্ষিপ্ত বসতি, গোষ্ঠীবদ্ধ বসতি, তারপর অর্ধ বিক্ষিপ্ত বসতি, এই বসতিগুলোর নাম তোমাদের লিখতে হবে। এরপর গ্রামীণ বসতির বিভিন্ন প্যাটার্নগুলির বা ধরনগুলির নাম লেখো। প্যাটার্নগুলির মধ্যে অনেকগুলি প্যাটার্ন রয়েছে, নেবুলাস প্যাটার্ন রয়েছে, লিনিয়ার প্যাটার্ন রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্যাটার্ন রয়েছে। তো সেই প্যাটার্নগুলির তোমাদের নামগুলো লিখতে হবে। 14 নম্বর হচ্ছে গ্রামীণ এবং পৌর বসতির হবে, এটা ভুল হয়েছে একটু টাইপিং মিস্টেকে, পৌর বসতির মধ্যে দুটি পার্থক্য লেখো, এটা আসতে পারে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে পৌর বসতি বা নগরের বা শহরের কার্যকারিতার ভিত্তিতে শ্রেণীবিভাগগুলির নাম লেখো। অর্থাৎ নগরের কার্যকারী শ্রেণীবিভাগ, অর্থাৎ কাজের ভিত্তিতে নগরের যে শ্রেণীবিভাগ হয় সেই শ্রেণীবিভাগগুলোর নাম লিখতে দেওয়া, নাম বলা হয়েছে। তো সেই নামগুলো বিভিন্ন নাম রয়েছে, যেমন রয়েছে বাণিজ্য শহর রয়েছে, তারপরে শিল্প শহর রয়েছে, তারপরে পর্যটন শহর রয়েছে, প্রতিরক্ষা শহর রয়েছে, এই সব শহরগুলির নামগুলো লিখতে হবে। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে জনসংখ্যা বিবর্তন বা সংক্রমণ বলতে কি বোঝো। 17 নম্বর হচ্ছে সাংস্কৃতিক বিলম্ব কি।
18 নম্বর প্রশ্ন হচ্ছে শহর এবং গ্রামীণ বসতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ বলতে কি বোঝো। 20 নম্বর হচ্ছে সাংস্কৃতিক সমন্বয় বলতে কি বোঝো। 21 নম্বর হচ্ছে জাতি এবং জাতিগততার মধ্যে পার্থক্য লেখো। 22 নম্বর হচ্ছে শহর সমাজ বলতে কি বোঝায়। 23 নম্বর হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা বিক্ষিপ্ত বসতির মধ্যে পার্থক্য লেখো। 24 নম্বর হচ্ছে জনবিস্ফোরণ বলতে কি বোঝো। 25 নম্বর হচ্ছে জনঘনত্ব বলতে কি বোঝো। 26 নম্বর হচ্ছে আদমশুমারি কি। 7 নম্বর হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র বা ক্ষেত্র বলতে কি বোঝো। 28 নম্বর হচ্ছে সম্প্রদায় কি। 29 নম্বর হচ্ছে সেবা শহর কাকে বলা হয়। 30 নম্বর হচ্ছে ভারতের প্রধান জাতি গোষ্ঠীগুলি চিহ্নিত করো। 31 নম্বর হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্যের সংজ্ঞা দাও। 32 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্ন জনসংখ্যা এবং অতি জনসংখ্যা বলতে কি বোঝো। তো তোমাদের টোটাল 32টা কোয়েশ্চেন, এই 32টা কোয়েশ্চেন তোমাদের ডাইরেক্ট পরীক্ষাতে আসতে পারে। এছাড়াও তোমাদের যে 2 মার্কের প্রশ্নগুলি আসবে, এখান থেকে তোমাদের সব 2 মার্কের প্রশ্ন আসবে না। তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো 10 মার্কের কোয়েশ্চেন থেকে আসবে। 10 মার্কের এবং 5 মার্কের কোয়েশ্চেন থেকে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলি আসবে, সেগুলোই তোমাদের একটু বোঝাবো। তো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ না দেখলে তোমরা কমন পাবে না, সাজেশন পাবে না। তো তোমরা সেই গোটা ভিডিওটি দেখো এবং এই সমস্ত প্রশ্নের উত্তর এই পেড পিডিএফটাতে দেওয়া আছে, তাই তোমাদের যাদের দরকার তারা আমাকে মেসেজ করবে। এরপর হচ্ছে 10 এবং 5 মার্কের প্রশ্ন। এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলি কি কিভাবে আসতে পারে সেটা সম্বন্ধে আমি বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। তো প্রথম কোয়েশ্চেন দেখো, লেখা আছে ভারতের কোন কোন অঞ্চলে গণ্ড উপজাতির বসবাস রয়েছে। এই উপজাতির আর্থসামাজিক অবস্থা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। তোমাদের সিলেবাসে 4টি উপজাতির কথা বলা হয়েছে বা 4টি গ্রুপের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে গণ্ড উপজাতি, 2 নম্বর হচ্ছে সাঁওতাল, 3 নম্বর হচ্ছে টোডা, 4 নম্বর হচ্ছে খাসি। তো তোমাদের এই 4টি উপজাতি থেকে যে কোনো একটি উপজাতি 5 মার্ক অথবা 10 মার্কের জন্য তোমাদের পরীক্ষাতে আসবেই। তাই এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে। এই 4টির মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদের এক্ষুনি আমি দেব, দেখবে যে এই পেড পিডিএফটাতে তোমাদের কেমন প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, তো তোমরা দেখবে। তো এখান থেকে তোমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ভারতের কোন কোন অঞ্চলে গণ্ড উপজাতির বসবাস রয়েছে, এই উপজাতির আর্থসামাজিক অবস্থা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। এটা 5 বা 10 মার্কের জন্য পরীক্ষাতে আসতে পারে। এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন কিভাবে আসবে। 2 মার্কের প্রশ্ন যদি 2 মার্কের প্রশ্ন এইভাবে আসতে পারে যে গণ্ড উপজাতির বসবাস ভারতে কোথায় কোথায় রয়েছে, এটা আসতে পারে 2 মার্কের জন্য। অথবা আসতে পারে যে গণ্ড উপজাতির দুটি বৈশিষ্ট্য লেখো, 2 মার্কের জন্য আসতে পারে। অথবা গণ্ড উপজাতির শিক্ষা ব্যবস্থা কেমন, শিক্ষা মানে শিক্ষিত কেমন, বা গণ্ড জাতিতে সংস্কৃতি কেমন, মানে হচ্ছে সংস্কৃতি বলতে বোঝায় কেমন নৃত্য, ওখানে কেমন গান বা নৃত্য ইত্যাদি প্রচলিত রয়েছে, নাচ গান ইত্যাদি প্রচলিত রয়েছে, সেই সম্বন্ধে একটা 2 মার্কের তোমাদের শর্ট কোয়েশ্চেন দিয়ে দিল। তো এগুলো যদি তোমাদের আমি 2 মার্কের জন্য আলাদা করে দিতে থাকি, তোমাদের 2 মার্কের প্রশ্ন ফোরাবে না, 200-250 হয়ে যাবে। তাই তোমরা যখনই 10 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন পড়বে, তখনই তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো সাথে সাথে হয়ে যাবে। এরপর একইভাবে সাঁওতাল উপজাতি, একইভাবে টোডা উপজাতি, একইভাবে খাসি উপজাতি, এই 4টি উপজাতি সম্বন্ধে তোমাদের পড়ে যেতে হবে। এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন তো আসবেই যে কোনো একটা, এই 4টি প্রশ্নে থেকে। তো তোমাদের এই প্রথম 4টি তোমরা ভালো করে পড়বে। এরপর 5 নম্বরের কোয়েশ্চেনটা হচ্ছে পরিব্রাজনের সংজ্ঞা দাও। পরিব্রাজনের সংজ্ঞা দাও এবং পরিব্রাজনের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ করো কারণ সহ। এটা তোমাদের 10 মার্কের জন্য অথবা 5 মার্কের জন্য আসতে পারে। এখান থেকে তোমরা দেখো ব্র্যাকেটে লেখা আছে প্রত্যেকটা প্রকারভেদগুলি, পরিব্রাজনের যে প্রত্যেকটা প্রকার রয়েছে সেই প্রকারগুলি 2 মার্কের জন্য আসতে পারে, অথবা যে কোনো একটা প্রকার সম্বন্ধে বিস্তারিতভাবে 5 মার্কের জন্য দিয়ে দেওয়া হলো। তো এই নোটটা আমি তৈরি করেছি ঠিক তোমাদের জন্য, যে যাতে তোমাদের যে কোনো 2 মার্কের, 5 মার্কের, 10 মার্কের যে কোনোভাবে প্রশ্ন আসুক তোমরা সহজে লিখে চলে আসতে পারবে। তো 5 নম্বরে পরিব্রাজন গেল। 6 নম্বর হচ্ছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি সম্বন্ধে আলোচনা করো। ডেমোগ্রাফি ট্রানজিশন মডেলের পর্যায়, এটা তোমাদের এর আগেও এসেছিল, তো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ।
যে ডেমোগ্রাফি ট্রানজিশন মডেলের বিভিন্ন পর্যায়গুলি, তো তোমাদের 4টি পর্যায় রয়েছে, সেই 4টি পর্যায় সম্বন্ধে পড়তে হবে। তো এটা 5 মার্ক এবং 10 মার্কের জন্যই এসে থাকে। 7 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ইমিগ্রেশন এবং এমিগ্রেশনের মধ্যে পার্থক্য লেখো। এটা 5 মার্কের, সরি এটা 10 মার্ক দেওয়া ভুল হয়েছে, 10 মার্ক পাশে লিখে দিয়েছে, এটা 10 মার্কের জন্য নয়, এটা 5 মার্কের জন্য আসতে পারে। এবং ইমিগ্রেশন এবং এমিগ্রেশন এই দুটো কোয়েশ্চেন আলাদা আলাদাভাবে 2 মার্কের জন্য আসতে পারে। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্নটা, পরিব্রাজনের বিভিন্ন নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আলোচনা করো। পরিব্রাজনের যে বিভিন্ন নিয়ন্ত্রক রয়েছে বা ফ্যাক্টর রয়েছে, সেই ফ্যাক্টরগুলি সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে 5 মার্কের জন্য। অথবা পরিব্রাজনের পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর বলতে কি বোঝায়, এটা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। অথবা পরিব্রাজনের পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরের মধ্যে পার্থক্য তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবার তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য, যে গ্রামীণ বসতির বিভিন্ন প্রকার এবং এর প্যাটার্নগুলি সম্বন্ধে আলোচনা করো। প্রকারগুলি সম্বন্ধে বললাম, প্রকারগুলি হচ্ছে 4টি প্রকার, তোমরা মেন লিখবে। 1 নম্বর হচ্ছে গোষ্ঠীবদ্ধ, 2 নম্বর হচ্ছে বিক্ষিপ্ত, 1 নম্বর হচ্ছে আধা বিক্ষিপ্ত, আর একটা হচ্ছে আধা গোষ্ঠীবদ্ধ। এই 4টি মেন প্রকার রয়েছে, এই 4টি মেন প্রকার সম্বন্ধে তোমাদের বিস্তারিতভাবে লিখতে দিতে পারে 5 মার্কের জন্য অথবা 10 মার্কের জন্য। এবং প্যাটার্ন বলতে বলা হয়েছে রৈখিক বসতি, তারপর নক্ষত্রকার বসতি, টি আকৃতির বসতি, ওয়াই আকৃতির বসতি, এই সব প্যাটার্নগুলি তোমাদের 5 মার্কের জন্য বা 10 মার্কের জন্য আসতে পারে। তো 9 নম্বরের প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো তোমাদের নিচে ব্র্যাকেটে লেখা আছে প্রত্যেকটা প্রকার এবং প্যাটার্নগুলি 2 মার্কের জন্য শর্ট পড়তে হবে। তো এগুলো পড়তেই হবে। এগুলো তোমাদের যদি আলাদা করে 2 মার্কের জন্য দিই সেটা খুবই ভুল হবে, সেটা তোমাদের একসঙ্গেই তোমাদের হয়ে যাবে। 10 নম্বরের প্রশ্নটা হচ্ছে কার্যাবলীর ভিত্তিতে নগর বসতির শ্রেণী বিভাগ করো বা শহরের শ্রেণী বিভাগ করো। এটাও গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে কার্যাবলীর ভিত্তিতে মানে কোনো একটা শহরে কাজের ভিত্তিতে শহরের নাম হয় বা শ্রেণী বিভাগ হয়। যেমন রয়েছে প্রশাসনিক শহর, তারপর রয়েছে প্রতিরক্ষা শহর। প্রশাসনিক শহর মানে যেখানে কোনো একটা রাজ্যের বা কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলের মানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়গুলি অবস্থিত রয়েছে, যেমন মুখ্যমন্ত্রী ভবন, রাজ্যপাল ভবন, ডিএম অফিস, এসপি অফিস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইসব বড় বড় অফিসগুলো রয়েছে, অফিস আদালত ইত্যাদি রয়েছে। তো এগুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসন শহর। এবং এছাড়াও রয়েছে পর্যটন শহরের মানে হচ্ছে যেসব শহরগুলিতে মানুষ বেড়াতে যায়, মানে বেড়ানো বা পর্যটনের উপলক্ষে এই শহরগুলি তৈরি হয়েছে, যেমন দার্জিলিং, এটা একটা উদাহরণ। এছাড়াও আরও অনেক কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভাগ রয়েছে, তো সেই শ্রেণীবিভাগগুলো তোমাদের পড়তে হবে। এবং এই প্রত্যেকটা শ্রেণীবিভাগ তোমাদের 2 মার্কের জন্য পরীক্ষাতে একটা না একটা আসবেই। তো তাই খুব গুরুত্বপূর্ণ সহকারে এই 10 মার্কের প্রশ্নটা পড়তে হবে। 11 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের জনসংখ্যা বন্টন আলোচনা করো ও ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি আলোচনা করো। অর্থাৎ ভারতে যে জনবন্টন রয়েছে, ভারতের কোন অঞ্চলে কত জনসংখ্যা রয়েছে, কোথায় জনসংখ্যা বেশি, কোথায় জনসংখ্যা কম, এই জনবন্টনটা তোমাদের আসতে পারে। অথবা এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ভারতের জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি আলোচনা করো। মানে সেই স্বাধীনতার আগে থেকে জনসংখ্যা কিভাবে বাড়ছে, কখন কমলো, কিভাবে জনসংখ্যার রূপরেখা রয়েছে, জনসংখ্যা শিক্ষিত হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি। তো এটা তোমাদের 10 মার্কের অথবা 5 মার্কের জন্য পরীক্ষাতে দিতে পারে। তোমাদের 4th সেমিস্টারে এটা হচ্ছে প্রথম মাইনর পরীক্ষা এই সিলেবাসের ওপর। তাই এখান থেকে তোমাদের কোন প্রশ্নটা 5 মার্কের জন্য আসবে অথবা কোন প্রশ্নটা 10 মার্কের জন্য আসবে এটা সম্বন্ধে ঠিকঠাক কিছু বলা যাবে না। তাই তোমাদের সবগুলোই পড়তে হবে, কিন্তু তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে থেকেই 10 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলো চলে আসবে, সমস্ত প্রশ্ন চলে আসবে। তাই তোমরা এই কটা কোয়েশ্চেন ভালো করে পড়ে যাবে, তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখে আসতে পারবে। এরপর হচ্ছে এটা অথবা দিয়ে আসতে পারে, ভারতের জনসংখ্যা বন্টনের বৈশিষ্ট্য আলোচনা করো এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলাফল আলোচনা করো। এটা আসতে পারে 5 মার্কের জন্য বা 10 মার্কের জন্য। 12 নম্বরের প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির বা নগর বসতির বা শহর বসতির সংজ্ঞা দাও বা ধারণা দাও এবং বৈশিষ্ট্য সহকারে এই ধারণাটি দিতে বলেছে। এটা 5 মার্কের জন্য আসার জন্য একটা পারফেক্ট কোয়েশ্চেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপের সংজ্ঞা দাও। অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হয় বা ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলা হয়,
অর্থনৈতিক কার্যকলাপে নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আলোচনা করো। মানে অর্থনৈতিক কার্যকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটিকে যেসব নিয়ন্ত্রকগুলি নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আলোচনা করতে বলা হয়েছে। এটা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। এরপর 14 নম্বর একটা প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে বুঝবে, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রথমে হচ্ছে বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ, অর্থাৎ প্রাথমিক শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর, এই তিনটে শ্রেণী তোমাদের সিলেবাসে রয়েছে। এই তিনটে শ্রেণীর বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ আলোচনা করো। 10 মার্কের জন্য এটা গোটা একটা কোয়েশ্চেন দিয়ে দিল। 5 মার্কের জন্য দিতে পারে যে প্রাথমিক শ্রেণীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদাহরণ সহ, এটা 5 মার্কের জন্য আসতে পারে। বা দ্বিতীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদাহরণ সহ অর্থনৈতিক কার্যকলাপের, এটা 5 মার্কের জন্য আসতে পারে। অথবা তোমাদের বলতে পারে যে প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলে উদাহরণ সহ দাও, এটা তোমাদের 2 মার্কের জন্য একটা দিয়ে দিল। তো এইভাবে এখান থেকে 10 মার্ক, 5 মার্ক এবং 2 মার্কের জন্য তোমাদের পরীক্ষায় পড়বে এবং এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের আসবেই, হয় 2 মার্কের আসবে, না হলে 5 মার্কের আসবে, না হলে 10 মার্কের আসবে, কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই। 15 নম্বর হচ্ছে সাংস্কৃতিক উৎসভূমি বলতে কি বোঝো, অর্থাৎ কালচারাল হার্থ বলতে কি বোঝো, তিনটি এইরূপ সাংস্কৃতিক উৎসভূমি সম্বন্ধে আলোচনা করো বৈশিষ্ট্য সহকারে। এটা তোমাদের 10 মার্কের জন্য আসতে পারে, অথবা 5 মার্কের জন্য দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে 5 মার্কের জন্য এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে সাংস্কৃতিক উৎসভূমি হিসাবে ভারতীয় উৎসভূমির বৈশিষ্ট্য আলোচনা করে, মানে ভারতে যে উৎসভূমি তৈরি হয়েছিল, সংস্কৃতির কালচারাল হার্ট তৈরি হয়েছিল, সেটার বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। তো এটা তোমাদের আসতে পারে 5 মার্কের জন্য। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে সংস্কৃতি, 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সংস্কৃতি কাকে বলা হয়, অর্থাৎ কালচার কাকে বলা হয়। হিউম্যান জিওগ্রাফির মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, যেমন ইকোনমিক জিওগ্রাফি রয়েছে, সেটেলমেন্ট জিওগ্রাফি রয়েছে, পপুলেশন জিওগ্রাফি রয়েছে, কালচারাল জিওগ্রাফি রয়েছে। তো তোমাদের মিক্স আপ সিলেবাস একদম। তো এখান থেকে এর সাথে কালচারাল জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন যে সংস্কৃতি কাকে বলা হয় এবং সংস্কৃতির উপাদানগুলি উল্লেখ করো, অর্থাৎ কম্পোনেন্ট অফ কালচার, এটা তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাংস্কৃতিক ব্যাপন বলতে কি বোঝো, বা কালচারাল ডিফিউশন বলতে কি বোঝো, এটা তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। সাংস্কৃতিক ব্যাপনের প্রকারভেদগুলি আলোচনা করো, 5 মার্কের জন্য আসতে পারে। প্রত্যেকটা প্রকারভেদ 2 মার্কের জন্য আসতে পারে। এবং সাংস্কৃতিক ব্যাপনের তাৎপর্য লিখো, এটা 5 মার্কের জন্য আসতে পারে। তো 17 নম্বর কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এখান থেকেও তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন বা 5 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। 18 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন, তোমাদের জাস্ট 18টা কোয়েশ্চেন পড়ে যেতে হবে। এই 18টা কোয়েশ্চেন থেকেই তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো 18 নম্বর কোয়েশ্চেন কি, মানব উন্নয়ন সূচক কি, এর গুরুত্ব লেখো, মানব উন্নয়ন সূচকের অন্তর্গত মূল সূচকগুলি সম্বন্ধে আলোচনা করো। শুধুমাত্র এই কোয়েশ্চেনটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে শুধুমাত্র এই কোয়েশ্চেনটা পড়লেই হয়ে যাবে। তো তোমাদের টোটাল এই 18টা কোয়েশ্চেন 10 মার্কের জন্য 5 মার্কের জন্য পড়তে হবে, এবং এখান থেকে 10 মার্ক এবং 5 মার্কগুলো পড়লেই তোমাদের একাধিক 2 মার্কের প্রশ্ন হয়ে যাবে। এবং এছাড়া 32টা তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন তোমাদের আলাদাভাবে পড়তে হবে। তাহলেই তোমরা আশা করছি তোমরা এখান থেকে সমস্তটুকু সাজেশনে পেয়ে যাবে, তোমাদের এছাড়া আর কিছু পড়তে হবে না। এরপর তোমাদের একটা কোয়েশ্চেন দেখিয়ে দিই, যে নোটটা তোমরা যারা নোট নিবে তারা একটা নোটের তাদের একটা মানে প্রাথমিক একটা দেখার দরকার যে কেমন নোট লেখা হয়েছে, নোটগুলো সহজ না কঠিন। তাই তোমাদের একটা নোট দেখিয়ে দিচ্ছি, সেই নোটটা তোমরা দেখো। এই নোটটা তোমরা ফ্রিতেও লিখে নিতে পারো, তো তোমরা লিখে নেওয়ার পর এটা পড়তে পারো। তো প্রথমে দেখো এই নোটটা রয়েছে, ভারতের কোন কোন অঞ্চলে গণ্ড উপজাতির বাসভূমি রয়েছে, এই উপজাতির মানুষের আর্থসামাজিক অবস্থা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহের বর্ণনা দাও। দেখো লিখে দিয়েছি 10 এবং 5 মার্কের। তো প্রথমেই দেখো ভূমিকা দেওয়া আছে, গণ্ড উপজাতি হলো ভারতের অন্যতম বৃহত্তম উপজাতি গোষ্ঠী এটা। তারপর এখানে এদের মূল বাসভূমি রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ইত্যাদি ইত্যাদি জায়গায়, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এই সব জায়গায় রয়েছে। তো তাদের বাসভূমিগুলো প্রথমে লেখা হলো। তারপরে এখানে দেওয়া হচ্ছে তারপরের পয়েন্টে গণ্ড উপজাতির মানুষের আর্থসামাজিক অবস্থা। আর্থসামাজিক মানে হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা, দুটো, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন। তো এখানে কি কি রয়েছে, 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক অবস্থাতে দেওয়া রয়েছে গণ্ড উপজাতির মানুষের অর্থনৈতিক অবস্থা সাধারণত দুর্বল, মূলত কৃষি নির্ভর জীবিকা। কৃষি নির্ভর মানে হচ্ছে কৃষির উপর ভিত্তি করে চাষাবাদ করে তারা খায়, বনজ সম্পদ সংগ্রহ করে, শ্রমিক কাজে নিযুক্ত থাকে, বিভিন্ন কলকারখানাতে শ্রমিক থাকে ইত্যাদি ইত্যাদি। তারপর অর্থনৈতিক পশ্চাৎপদতা মানে দরিদ্র হয়, অশিক্ষ মানুষেরা। তারপর আধুনিক কৃষি এবং প্রযুক্তির সঙ্গে অপরিচিত। এগুলো খুব সহজভাবে তোমাদের লিখে দিয়েছি। এরপরে দেখো সামাজিক অবস্থা সম্বন্ধে সুন্দরভাবে দেওয়া রয়েছে, বসতি বিন্যাস
বসতি বিন্যাস মানে হচ্ছে বাড়ির বিন্যাস, অর্থাৎ যেখানে ওরা বসবাস করে সেই গ্রামের বিন্যাস। তো ছোট ছোট গ্রামে বসবাস করে, পরিবার কাঠামো রয়েছে, যৌথ পরিবারের প্রচলন বেশি, মানে অনেক মানুষ একসঙ্গে থাকে। নারীর অবস্থান সম্মানজনক রয়েছে, মানে নারীরা খুব সম্মানজনক পদে থাকে। তারপর শিক্ষা ও স্বাস্থ্য খুব কম, রাজনৈতিক অবস্থা সেইভাবে এদের মধ্যে নেই। তো এরকম রয়েছে। তারপরে সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেওয়া আছে। সাংস্কৃতিক বৈশিষ্ট্যতে যেগুলো যেগুলো মেন দরকার সেগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে দিয়েছি। যেমন ভাষা, ভাষা হিসাবে তারা গণ্ড ভাষা ব্যবহার করে, যা দ্রাবিড় ভাষার পরিবার থেকে এসেছে। ধর্মবিশ্বাস হিসাবে তারা ফাল সুরাজ, সূর্য দেবতাকে ভূমিকা দেবী মানে হচ্ছে পৃথিবী দেবতা। তারপর এরকম কিছু গণ্ড মানুষ হিন্দু দেবদেবীকেও পূজা করেন। তো এরকম ধর্মবিশ্বাস সম্বন্ধে তাদের দেওয়া রয়েছে। উৎসব দেওয়া রয়েছে, উৎসবের মধ্যে তাদের গুরুত্বপূর্ণ উৎসব হলো কর্মা উৎসব, মহুয়া উৎসব, তারপর পোলা উৎসব, দশেরা উৎসব, দিওয়ালি উৎসব, এগুলো তাদের মধ্যে খুব মানে প্রচলিত রয়েছে। এবং এর সঙ্গে তারা ঢোল, মাদল, তুড়ি, বেহালা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজায়। এইভাবে তোমাদের খুব সহজভাবে অ্যান্সার লিখে দিয়েছি। শিল্প এবং স্থাপত্যের মধ্যে রয়েছে তারা বাড়ি তৈরি করে খড়পাতা দিয়ে, তারপরে কাঠের খোদাই করে, হস্তশিল্প এবং বাঁশের শিল্প রয়েছে। তারপর নৃত্য এবং সঙ্গীত হিসাবে তারা গণ্ড নৃত্য করে। সঙ্গীত তাদের মধ্যে রয়েছে, যেমন কেউ মারা গেলে, কেউ নবজাতক শিশু জন্ম হলে বা বিয়ের সময়, আবার ফসল কাটার সময় তারা নাচ গান করে। তারপর বিবাহ প্রথা রয়েছে, যেমন অন্তঃগোত্র বিবাহ নাই, মানে প্রচলিত নাই, মানে একই গোত্রের মধ্যে বিবাহ প্রচলিত নয়। তারপর হচ্ছে নিয়ম এবং গোষ্ঠীর সিদ্ধান্ত মেনে বিবাহ হয়। এবং উপসংহারে লিখে দিয়েছি যে এখানে প্রাচীন এবং স্বতন্ত্র উপজাতি গোষ্ঠী এরা, এদের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্যের খুব সরকার দ্বারা উন্নতির প্রচেষ্টা চলছে। তবে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এদের সার্বিক উন্নয়নের দিক বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের একটা সুন্দর করে 10 মার্কের নোট লিখে দেওয়া হয়েছে। তোমাদের যদি 5 মার্কের আসে তাহলে দুটো একটা পয়েন্ট বাদ দিয়ে লিখে দেবে। এবং 2 মার্কের যদি লিখে দেয় যে গণ্ড উপজাতির ইগুলোর নাম লিখো, গণ্ড উপজাতি কোন ভাষা ব্যবহার করে, 2 মার্কের যদি লেখে তাহলে তোমরা গণ্ডি ভাষা সহজে লিখে দিতে পারবে। তারপর তোমাদের বললো যে গণ্ড উপজাতির ধর্ম বিশ্বাস যদি 2 মার্কের জন্য পড়ে তাহলে লিখে দিতে পারে তারা সূর্য দেবতাকে পুজো করে, তারা পৃথিবী দেবতাকে পূজা করে, যার নাম হচ্ছে ভূমকদেব বলে তাদের ভাষায়। তারপর তারা উৎসব হিসাবে মহুয়া, কর্মা, পোলা, দশেরা, দিওয়ালি ইত্যাদি ইত্যাদি উৎসব পালন করে। তো এইভাবে তোমরা 2 মার্কের প্রশ্নগুলো হয়ে যাবে। তো এইভাবেই তোমাদের খুব সহজ ভাষায় উত্তর লিখে দিয়েছি। তো এই উত্তরগুলো তোমরা যদি পড়ো এবং এই নোটটা নিয়ে পড়ো তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে অবশ্যই। এবং সাজেশনগুলো তো তোমাদের দিয়েই দিলাম। তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের নোট প্রয়োজন হলে তোমরা আমাকে এই নম্বরে 7029749661 এই নম্বরে ফোন করে তোমরা মেসেজ করতে পারো অথবা ফোন করতে পারো এবং নোটটি তোমরা নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা ফোন নম্বরেও তোমরা মেসেজ করতে পারো অথবা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তোমরা রিপ্লাই পাবে।